আসসালামু আলাইকুম। কি অবস্থা? আপনাদের আগেই আমি একটা কথা বলেছিলাম যে এই অধ্যায়ের জন্য বাংলাদেশের ম্যাপটা খুব জরুরি। বাংলাদেশের ম্যাপটা কিন্তু আপনাদেরকে আমি ম্যাপের একটা ভিডিও শেয়ার করছিলাম। আশা করি ম্যাপটা আপনারা দেখছেন। এখানে ম্যাপ আঁকতেই হবে, এখানে কোনো সন্দেহ নাই, ম্যাপ থেকে আঁকতেই হবে। তো এই অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসছে অনেকবার, কিন্তু প্রশ্ন আসছে খুব ছোট 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 প্রশ্ন। মানে এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ম্যাক্সিমামগুলো শর্ট প্রশ্ন, অর্থাৎ যেগুলো আপনার ইন্টারমিডিয়েট মানে প্রিলিতে যেগুলো পড়ছেন সেগুলাই। যেমন এখানে প্রশ্ন আসছে যে গত 43তমতে প্রশ্ন আসছে, 41তমতে আসছে, 40তমতে, 37তমতে, 36তমতে আর 35তমতে। আমি যদি একটুখানি এখানে জাস্ট একটা সামারি লিখি, যে এই ক্লাসটা আমি আগেও নিয়েছিলাম, আপনাদের গাইডলাইন ক্লাসও আমি দেখাইছিলাম, শর্ট করে একটুখানি আরেকবার দেখি। 43তম বিসিএসের প্রশ্ন আসছিল যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিডি ভৌগোলিক অবস্থান। এখানে ভৌগোলিক অবস্থান বলতে মানে পুরো দক্ষিণ এশিয়ার ম্যাপটা দিতে হবে এখানে, দক্ষিণ এশিয়ার ম্যাপ। আর বিডির যে অবস্থান, অর্থাৎ 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, পূর্ব দ্রাঘিমাংশ। আর একটা হলো যে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি দক্ষিণ উত্তর অক্ষাংশ, উত্তর অক্ষাংশ, এই কথাটা লিখতে হবে। আর বাংলাদেশের যে প্রতিবেশী বা চারপাশে যারা আছে সেই বিবরণটা দিতে হবে, প্রতিবেশীর বিবরণ। প্রতিবেশী বলতে যে বাংলাদেশটা এখানে কে, এখানে যে আপনি বাংলাদেশটা আঁকবেন, এই বাংলাদেশটা একে এখানে দেখাতে হবে যে এটা পশ্চিমবঙ্গ, পশ্চিমে পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ, এখানে আসামের কিছু অংশ, এখানে মেঘালয়, আবার এখানে আসাম, এখানে ত্রিপুরা, এখানে মিজোরাম, এখানে চীন প্রদেশ, মিয়ানমারের, মিয়ানমারের চীন প্রদেশ, আর এখানে রাখাইন, মিয়ানমার, এখানে বঙ্গোপসাগর। এই যে এই বিষয়টা দেখাতে পারলেই হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার ম্যাপ দিয়ে যদি বাংলাদেশটাকে মেনশন করে সুন্দর হবে, কারণ দক্ষিণ এশিয়ার ম্যাপ আঁকা সহজ, বাংলাদেশের ম্যাপ আঁকা সত্যিই কঠিন। সো ওটা দিয়ে দেখালে ভালো হবে। 43তম বিসিএসে প্রশ্ন আসছে 4টা এবং 20 নম্বর ছিল। তার মধ্যে আমরা দেখলাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি। এখানে ওই মিনিট লেখার দরকার নাই, অতটা লাগবেও না, যে 88.01 থেকে 92 ডিগ্রি 41, এগুলো লাগবে না। এই একটু অক্ষাংশ দিলেই এনাফ, ঠিক আছে। এই এরকম দিয়ে বাংলাদেশের ম্যাপটা দিয়ে চারপাশে আপনি এরিয়াটা দেখালেন যে কে কে আছে আসলে। এটা 7 সিস্টার্স এখানে দেখানোর কোনো দরকার নাই, ভারত আর মিয়ানমার লিখলেই এনাফ হবে, ঠিক আছে। 43তম বিসিএস এর প্রশ্ন 46, 45, 44, সরি 46 তো হয় নাই, 45, 44 আসে নাই। এখানে 2 নম্বর প্রশ্ন ছিল বরেন্দ্র এলাকা, বরেন্দ্র এলাকা কোন জেলা নিয়ে গঠিত, কোন জেলা নিয়ে গঠিত। এখানে বরেন্দ্র এলাকা পরীক্ষা আসছে। এবার যদি আসে যে বরেন্দ্র এলাকা না এসে হয়তোবা চলে আসবে যে মধুপুর ভাওয়ালগড়, সেখানেও জাস্ট একটু ম্যাপটাকে দেখাতে হবে। আপনি যদি বাংলাদেশের ম্যাপটা এরকমের, বাংলাদেশের পুরো ম্যাপটা আঁকবেন, এখানে খুব মানে ম্যাপের খেলা, সত্যি বলতে ম্যাপের খেলা এখানে বেশি। ম্যাপ
মানে এখানে হয় কি এইটার এইটার কাছাকাছি আসবে, আর এখান থেকে দূরে, আবার এখান থেকে এদিকে, আবার এদিকে এদিকে কাছে চলে আসবে, তারপরে এই যে এটা এখানে জাস্ট এই এই এলাকাটা, অর্থাৎ রাজশাহী, তারপরে হলো আপনার রাজশাহী, বগুড়া, নাটোর, নওগাঁর কিছু অংশ মিলে এখানে বরেন্দ্র ভূমি, এই বরেন্দ্র এলাকা। এবং বরেন্দ্র হলো শক্ত মাটি, এখানে মাটি খুব শক্ত, লালচে লালচে মাটি, আর এটা হলো শক্ত মাটির জনপদ বলা হয় বরেন্দ্র। আর এই বরেন্দ্র এখানে এটা কিন্তু আপনার প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহের একটি অঞ্চল। এই বরেন্দ্র এলাকা, এটা দেখালেই এনাফ। তাহলে এবার আবার দেখা যায় বরেন্দ্র আসবে না, হয়তো বা মধুপুর আসবে, তখন আবার মধুপুর ভাওয়ালগড় দেখাবেন। এখানে মধুপুর ভাওয়ালগড় এই জায়গাটা দেখাবেন, মধুপুর ভাওয়ালগড়ের। আর এই বরেন্দ্র এলাকার আয়তনটা দিয়ে দেবেন 4103 কিলোমিটার এরকম। আর ভূপ্রকৃতি মানে এই প্রশ্নটা কিন্তু পুরো ভূপ্রকৃতি থেকে আসছে। দেখেন এখানে প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে কি পড়া উচিত। 3 নম্বর প্রশ্ন আসছে যে বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ, বিবরণ দিন। এখানে বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ যেটা, এই প্রশ্নটা কিন্তু আপনার মানে ডেল্টা প্ল্যান যেটা আছে, এই ডেল্টা প্ল্যানের 6টি এলাকা দিতে হবে। 6টি এলাকা দিলে সবচেয়ে সুন্দর হবে। এখানে কিন্তু সরাসরি ভূপ্রকৃতি আসে না, মানে ভৌগোলিক বিবরণ আসছে। যেমন 6টি এলাকা কি কি, ডেল্টা প্ল্যানের 6টি এলাকার মধ্যে একটা হলো পার্বত্য এলাকা, তারপর হলো আপনার হাওর অঞ্চল, তাহলে বরেন্দ্র অঞ্চল, তারপরে হলো নগর অঞ্চল, তারপর হলো সমভূমি অঞ্চল, তারপর হলো উপকূলীয় অঞ্চল। এরকমের কিন্তু আপনার 6টা অঞ্চল আছে। ডেল্টা প্ল্যানে 6টা অঞ্চল এখানে উল্লেখ করলেই হবে। ডেল্টা প্ল্যান পরিবর্তিত পরিস্থিতি পরীক্ষা আসে কিনা বলা যায় না, তবে মোটামুটি গুরুত্বপূর্ণ। আগে হইলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ থাকতো, এখন কম গুরুত্বপূর্ণ। এখান থেকে তারপরে প্রশ্ন আসছে যে সুনীল অর্থনীতি থেকে, এই সুনীল অর্থনীতি, এটা আসলে এখানেরও প্রশ্ন হয়, আবার ওই 5ম অধ্যায়ে যে প্রশ্ন আছে প্রাকৃতিক সম্পদ, সেখানেও কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এই বিষয়টা দেখা গেল। ওকে, এই সুনীল অর্থনীতি, এটা আসলে এখানে ওকে একটুখানি পিএসসি কিছু বলতেছে না ক্লিয়ারলি, তারা আমার থার্সডে জানাবেন, যতটুকু জানি থার্সডে হয়তো আপনারা একটা রিপ্লাই পাবেন, থার্সডে এই সপ্তাহে। দেখেন এখানে এইটা সুনীল অর্থনীতি যেটা, এটা আমি একটা শিট দেবো, শিটটা একটু আপডেট করে নিই আমি, এনাফ। হ্যাঁ, এটা আসলে এখানেও বলা যায়, আবার 5ম অধ্যায় বলেন, আমি এটা 5ম অধ্যায় দেখাবো। এই অধ্যায়টা আমি নোটও দেবো না, পড়াচ্ছিও না। দেখেন এরপরে যদি বলেন, আপনার এখানে 41তম মধ্যে প্রশ্ন আসছে, একটা টিকা আসছিল, বিডি সমুদ্র জয়। এবং এই সমুদ্র জয়ের যেটা, এটাও ওই যে প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়লেই ভালো হবে। আমি এখানে ভৌগোলিক বিষয়টাই রাখতে চাচ্ছি। বাংলাদেশের সমুদ্র জয় যদি এই অধ্যায়ের মধ্যে ধরেন, এই প্রশ্নটা আসছে। এই সমুদ্র জয়ের ইতিহাসটা জাস্ট এরকমের, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা মিয়ানমার। তো এখানে বিষয়টা ছিল যে বাংলাদেশের 200 নটিক্যাল মাইল যে অর্থনৈতিক সীমা, এটা এদিকে গেলে এখান থেকে মিয়ানমারও দাবি করে এবং এদিক থেকে ভারতও দাবি করে। এটাই সমস্যা ছিল বেসিক্যালি। এবং সেখানে আমরা এই ইন্ডিয়া এবং মিয়ানমারের বিরুদ্ধেই একই তারিখে 2009 সালের সেপ্টেম্বর মাসে আমরা মামলা করেছিলাম। এবং 2009 সালে দুই দেশের বিরুদ্ধে মামলা করা হয়, কারণ তারা বাংলাদেশের যে সমুদ্র তেল গ্যাস ব্লক, 28টা ব্লক ছিল, এই ব্লকগুলো দাবি করেছিল। এবং মিয়ানমারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল ইটলসে, আর ভারতের বিরুদ্ধে মামলা করা হয়েছিল পিসিএতে। এবং এই ইটলসের এই রায়টা হয়
এখান থেকে রায় আমি এখানে লিখলাম, আপনি জাস্ট ম্যাপ এঁকে এইভাবে দুই পাশে লিখলে হবে, সুন্দর করে গুছিয়ে লিখতে পারলে হবে, অথবা বক্স করে লিখবেন। এটা রায় হয়েছে আপনার 14 মার্চ 2012, 14 মার্চ 2012। আর এটার রায় হয় হলো আপনার 7 জুলাই 2014, 7 জুলাই 2014। আর এটার রায়টা ছিল এরকমের যে 4-1 ভোটে বিডি জয়ী, 4-1 ভোটে বাংলাদেশ জয়ী। আর এটা হলো যে 21 ভোটে বিডি জয়ী। প্রাপ্তি যদি বলেন, প্রাপ্তি এখান থেকে 19,467 বর্গ কিলোমিটার এইটা বাংলাদেশ পায়, বর্গ কিলোমিটার পায়, বিডি পায় বা বিডি লাভ করে। আর এখানে বিডি প্রাপ্তি যদি বলা হয় সেখানে হলো 1,11,631 বর্গ কিলোমিটার এই এলাকাটা বাংলাদেশ লাভ করে। এবং দুই দেশের যৌথভাবে যদি বলা হয় সেখানে বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার এই এলাকাটা সমুদ্রে বাংলাদেশের আয়তন, সমুদ্রে বাংলাদেশের আয়তন, বিডি আয়তন। এটা হলো ইনফরমেশন যে সমুদ্র জয়। তারপরে কিন্তু অনেক কিছু জল গড়াইছে, এখনো মিয়ানমার আপিল করে রাখছে, মিয়ানমার আপিল করছে। আবার অপরদিকে ভারত যেটাকে বলে আপনার মহিষাপন কনভেনশন অর্থাৎ CLCS অর্থাৎ কমিশন অন দ্য লিমিট অফ দ্য কন্টিনেন্টাল শেলফ, কমিশন অন দ্য লিমিট অফ দ্য কন্টিনেন্টাল শেলফ, SACLF, কন্টিনেন্টাল শেলফ। আবার বলি কমিশন অন দ্য লিমিট অফ দ্য কন্টিনেন্টাল শেলফ। এই CLCS এখন কিন্তু বিডি এবং ইন্ডিয়া এই দুই জনের কিন্তু মামলা চলমান, বিডি ইন্ডিয়া মামলা চলমান। অর্থাৎ এখানে মহিষাপন দ্বন্দ্ব, এখন যেটা ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছে মহিষাপন দ্বন্দ্ব। কারণ যে বিষয়টা হলো যে আমরা কিন্তু ভারতের সাথে এতটুকু পেয়েছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা মহিষাপন পেয়েছি 354 নটিক্যাল মাইল, মহিষাপন 354 নটিক্যাল মাইল এটা বাংলাদেশ লাভ করে। এটা মানে 200 আমরা চেয়েছিলাম, কিন্তু পেয়ে গেছি আমরা 354 পর্যন্ত। এবং এখানে বলা হয়েছে যে বাংলাদেশের সীমা শেষ হওয়ার পর মিয়ানমারকে আগাতে বলছে, ভারতকেও তাই বলছে যে বাংলাদেশের সীমার মধ্যে তারা ঢুকতে পারবে না। এবং এখানে বাংলাদেশের সীমা শেষ হবে তার আগে তারা শুধুমাত্র 6 নটিক্যাল মাইল ভোগ করবে। তাহলে এই 200 পর্যন্ত ছিল মিয়ানমারের সাথে রায়, কিন্তু আমরা অতিরিক্ত 104 নটিক্যাল মাইল পেয়েছি মহিষাপান। আপনারা মহিষাপানটা পড়ছেন যে আমি ইন্টারন্যাশনাল কনসেপচুয়ালের মধ্যে আপনাদেরকে পড়ানো হয়েছিল, সেখানে যে আমাদের অগভীর সমুদ্র হলো 104 নটিক্যাল মাইল আমরা বেশি পেয়েছি। এই সমুদ্র বিজয় এখানে এইটার বিষয়। আর হলো CLCS এ মামলা চলমান, এবং এটা 2021 সাল থেকে চলমান, 2021 সাল থেকে CLCS এ মামলা চলমান, যেটা মহিষাপন দ্বন্দ্বটা হলো এইটা যে আসলে বেজলাইন নিয়ে দ্বন্দ্ব। মহিষাপন দ্বন্দ্ব যেখানে ভিত্তি হলো বেজলাইন, একটা সমুদ্রের যে বেজলাইন, এটা আপনাকে বলেছিলাম যে এই রকমের যদি থাকে সেখানে বেজলাইন হলো এইটা যে সর্বশেষ ভাটা, এই সর্বশেষ ভাটা যে অঞ্চল সেখান থেকে আসলে কাউন্ট করা হয়, যে একটা দেশের সীমা ওখান থেকে কাউন্ট করা হয়। তো এখানে যে ঝামেলাটা হয়েছে যে ভারতের এই জায়গাটা কিন্তু এইরকমের উড়িষ্যা দিয়ে এইরকমের ঢুকানো, আর এটা হলো বাংলাদেশটা কিন্তু এইরকমের এদিকে, মানে ধরেন এখানে চট্টগ্রাম আর এখানে হলো বাংলাদেশের সাতক্ষীরা, এই যে বাংলাদেশ। তাহলে এখন বাংলাদেশ যে কাজটা করছে, তারা এখান থেকে এদিকে না ঘুরে তারা সরাসরি এদিক থেকে বেসলাইনে টানছে। এখানে যে দুইটা পয়েন্ট আছে বেসলাইন পয়েন্ট, এখান থেকে টানে নেয়, সরাসরি এদিকে টানার কারণে এইমুখী হয়ে গেছে বাংলাদেশের সমুদ্র সীমার যেটা ভারতের কাছে আপত্তিকর, ভারতের সীমার মধ্যে ঢুকে যায়। এবং এইখানে বাংলাদেশের যে পয়েন্ট আছে এখানে 2 এবং 3 নম্বর পয়েন্ট, এই দুইটা বেসলাইন পয়েন্ট, এই দুইটাকে আপত্তি জানিয়েছে ভারত যে এখানে কেন যায় না, এই 1 নম্বর থেকে 5 নম্বর সরাসরি সরল রেখা টানলো কেন। অপরদিকে এখানেও 88 নম্বর এবং 87 নম্বর, এখানে 88 নম্বর, এখানে 89, এই যে বেসলাইন পয়েন্ট ভারতের, সেখানে তারাও কিন্তু সরাসরি টানেছে, তারা কিন্তু এদিক থেকে এদিকে যায় না। বাংলাদেশ বলছে তারাও ভিতরে যায় না, আমরা এখানেও যাই নাই, এই কারণে এই মামলাটা চলছে। এবং এখানে
নৌবহরে যিনি অ্যাডমিশন ছিলেন উনি খুব সম্ভবত লুৎফর রহমান নয়, উনি ছিলেন আইনজীবী ছিলেন বাংলাদেশের পক্ষে। উনি বেচারা এখন মনে খুব অসুস্থ, উনি এটা নিয়ে আর কাজ করতে পারতেছেন না, খুবই বয়স্ক হয়ে গেছে। উনি 14 সাল থেকে এই 9 সাল থেকে এই মামলার ব্যাপারে তিনি দেখভাল করছেন। তো যাই হোক, সিএলসিএস এখন আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সমস্যা, সিএলসিএস এ চলমান আছে। তো সমুদ্র বিজয় গেল। আর হলো যদি দেখি আমরা 40তম বিসিএস প্রশ্ন আসছে, যেটা এই এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মেইন টপিকে দুইটা, মানে মেইন টপিক দুইটা, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কৌশলগত অবস্থান ও ঝুঁকি সম আলোচনা করুন। অর্থাৎ 1 নম্বরে বিডি কৌশলগত অবস্থান ও ঝুঁকি সমূহ আলোচনা করুন। এখন এই ঝুঁকির মধ্যে দুই দিকে আলোচনা করা যাবে। একটা হলো ভৌগোলিক ঝুঁকি, মানে এক্সেপ্ট ক্লাইমেট ইস্যুসটা, ক্লাইমেট ইস্যুসের বাইরে আমাদের কি কি ঝুঁকি আছে সেইটা আমি এটাই একটু এলাবোরেটলি দেখাবো। অর্থাৎ এই দুইটা প্রশ্ন আমি এখানে রেখে দিলাম। একটা হলো মানে জিওগ্রাফিক্যাল স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, জিওগ্রাফিক্যাল স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, আর একটা হলো যে বাংলাদেশের যে টোপোগ্রাফি বা বাংলাদেশের যে ভূপ্রকৃতি। এই দুইটা ইস্যু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানে কিন্তু 40তমতে দুইটা ইস্যুই পরীক্ষা আসছে। একটা আসছে এটা, আর একটা আসছে যে ভূপ্রকৃতি বর্ণনা করুন, ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। ভৌগোলিক অবস্থান কিন্তু আর ভূগোলিক প্রকৃতি এক না। ভৌগোলিক অবস্থান প্রথম প্রশ্ন যেটা দেখাচ্ছে সেটা, ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি। 40তমতে এই দুইটা প্রশ্নই আসলে এই অধ্যায়ের মেইন। এরপরে আসছে ধরেন আপনার 37তম বিসিএসে একই প্রশ্ন আসছে 37তমতে, যে ভৌগোলিক সুবিধা, ভালো প্রশ্ন, ওইটাই আসছে, ভৌগোলিক সুবিধা অসুবিধা, ভৌগোলিক সুবিধা ও অসুবিধা। এরপর আসছে 36তম বিসিএসে যে বদ্বীপ থেকে প্রশ্ন আসছে, এখানে বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র জাদুঘর, এটা আসছে 36তমতে। 36তম বিসিএস এর প্রশ্ন, 36তমতে প্রশ্ন আসছে যে প্রবাল দ্বীপের গুরুত্ব, প্রবাল দ্বীপ যেটা সেন্ট মার্টিনের গুরুত্ব, এগুলো আপনি প্রিডির পড়া দিয়ে পড়তে পারবেন। আর এখানে মনে রাখবেন অন্য যে ছোট ছোট প্রশ্ন আসবে ম্যাপ থেকে দেখায় তারপরে একটু ছোট করে লিখলেই হয়ে যাবে, কিন্তু ম্যাপ এখানে মাস্ট, এই অধ্যায়ের মধ্যে ম্যাপ মাস্ট। ম্যাপ দিলে নাম্বার বাড়বে, লিখতে হবে কম। 2 নম্বর হলো নিষ্ক্রিয় বদ্বীপ, নিষ্ক্রিয় বদ্বীপ। নিষ্ক্রিয় বদ্বীপ, যেমন বদ্বীপ আছে 5টা, বাংলাদেশে 5 ধরনের বদ্বীপ আছে। বদ্বীপ 5 ধরনের, যেমন দেখেন আপনার, আমি নিচের দিক থেকে দেখাই। এটা এখানে তো বঙ্গোপসাগর, হ্যাঁ, বঙ্গোপসাগর। এখানে 5 ধরনের বদ্বীপ আছে, 5 ধরনের বদ্বীপ। বদ্বীপ মানে ডেল্টা, ডেল্টা মানে গ্রিক, এই রকমের আকৃতি, গ্রিক ডেল্টা, গ্রিক ডেল্টা হলো বদ্বীপ। গ্রিক ডেল্টা আকৃতির হলো বদ্বীপ। 5 ধরনের বদ্বীপ থাকে। বদ্বীপ মানে হলো যে তিন দিক থেকে নদী প্রবাহিত হয়ে আকৃতির যে ভূমিরূপ গড়ে তোলে, তিন দিক থেকে নদী প্রবাহিত হয়ে গ্রিক বর্ণের বা গ্রিক ডেল্টা বর্ণের মতো আকৃতির যে ভূমিরূপ গড়ে তোলে, সেটা হলো বদ্বীপ। আর এই বদ্বীপ হলো বাংলাদেশ যে বদ্বীপ, পৃথিবীর বিডি বদ্বীপ হলো পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ, এটা পৃথিবীর বড় বদ্বীপ। আর এটি সৃষ্টি করেছে 3টা নদী, অর্থাৎ বাংলাদেশ বদ্বীপ, বিডি বদ্বীপ সৃষ্টি করেছে 3টি প্রধান নদী, একটা হলো গঙ্গা বা পদ্মা, গঙ্গা, তারপরে হলো মেঘনা, ব্রহ্মপুত্র, যেটাকে আপনি ব্র্যাকেটে যমুনা লিখতে পারেন। ব্রহ্মপুত্রটাই পরবর্তীতে যমুনা নামে বাংলাদেশে প্রবাহিত হয়, মানে
ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যমুনা হয়েছিল। এটা লেখার পরে এখানে 5 ধরনের বদ্বীপে একটা বদ্বীপ হলো এইটা, এই বদ্বীপটা হলো উপজলীয় বদ্বীপ। উপজলীয় বদ্বীপ। এখন উপজলীয় বদ্বীপ কি? উপজলীয় বদ্বীপ হলো যেখানে ভাটায় ডুবে যায়, ভাটায় জেগে ওঠে, হ্যাঁ ভাটায় জেগে ওঠে আর জোয়ারে ডুবে যায়। এই বদ্বীপটা হলো আসলে উপজলীয় বদ্বীপ। আর এই জায়গাটা যে সুন্দরবন এলাকা, এই সুন্দরবন এলাকায় যে বদ্বীপটা আছে এখানে হলো 4 নম্বরে জোয়ার ভাটা জনিত বদ্বীপ। জোয়ার ভাটা জনিত বদ্বীপ, এবং এটা হলো সুন্দরবন এলাকা। সুন্দরবন এলাকা নিয়ে এই জোয়ার ভাটা জনিত বদ্বীপটা সৃষ্টি, এটা 4 নম্বরে। এরপরে হলো 3 নম্বরে এইটা হলো পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ, এবং এটা বেসিক্যালি হলো যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর এই অঞ্চলটা, অর্থাৎ যশোর, খুলনা, বাগেরহাট, যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ এই এলাকার কিছুটা হলো যে আপনার পরিণত বদ্বীপ। এটা এই বদ্বীপটা হলো বেসিক্যালি আপনার পরিণত বদ্বীপ। এটা মানে ধ্বংস এবং সৃষ্টির সম্ভাবনা কম, এটা হলো মানে পরিণত বদ্বীপ। আর এদিক থেকে এই যে পদ্মা নদীটা এখান থেকে এদিকে গেছে, এই পদ্মার এপার, এটা পদ্মা বা গঙ্গা, বাংলাদেশের পদ্মা, একেবারে পদ্মার এপার থেকে একেবারে বরিশাল, পটুয়াখালী পর্যন্ত এই অঞ্চলটা, এটা পুরোটা হলো সক্রিয় বদ্বীপ। এটা হলো 2 নাম্বার। সক্রিয় বদ্বীপ একেবারে ফরিদপুর থেকে শুরু হবে একেবারে পটুয়াখালী, বরগুনা পর্যন্ত, ভোলা পর্যন্ত এই পুরোটা হলো সক্রিয় বদ্বীপ। এই বদ্বীপটা ক্রমশ এই বদ্বীপ এরিয়া বাড়ছে, বাংলাদেশের যেমন একটা মানে সবচেয়ে বিগ থ্রেট হলো যে বাংলাদেশের হলো সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের স্তর উচ্চ হচ্ছে, অর্থাৎ সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আরেকটা গুড একটা নিউজ হলো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে যে নদীর তলদেশ ভরাট হচ্ছে, প্রচুর চর যাচ্ছে, এবং কৃষি জমি কিন্তু বাড়তেছে বাংলাদেশে। আপনি কিন্তু হয়তোবা বলতে পারেন যে কৃষি জমি কী ছিল, যেমন এই গবেষণা যেটা 2006 থেকে একটা গবেষণা আসছে, এবং যে গবেষণাটা 2020 অর্থাৎ সময়, অর্থাৎ করোনার সময় যে সময় যে অ্যানালাইসিসটা, সেখানে দেখা গেছে যে অনেক ভূমিরূপ বাড়ছে, কারণ নদীর তলদেশ ভরাট হচ্ছে। এটা একটা অ্যামেজিং একটা নিউজ ফর বাংলাদেশ। আবার সেম টাইম আমাদের জন্য একটা নেতিবাচক খবর হলো যে সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, এবং বাংলাদেশের 19টি উপকূলীয় জেলা খুব বিগ থ্রেটে আছে যে লবণাক্ত পানি প্রবেশ করছে। লবণাক্ত পানি প্রবেশ করার ফলে শুধুমাত্র যে আমাদের 30% খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে সেটাই না, এটার মানে ওই উপকূলীয় অঞ্চলে যে উৎপাদন কমে যাচ্ছে এটার একটা আশঙ্কা আছে। অ্যাট দ্য সেম টাইম একটা খুব অ্যামেজিং একটা নিউজ আছে ফ্রম ইউনিসেফ থেকে একটা নিউজ আসছে যে এই যেসব অঞ্চলের সমুদ্রের স্তরের বা পানির স্তর বৃদ্ধি পাচ্ছে বা উঁচু হচ্ছে, সেখানে কিন্তু লবণাক্ত পানি প্রবেশের ফলে যে গর্ভপাত বেশি হচ্ছে, অর্থাৎ গর্ভবতী যে মায়েরা আছেন তাদের যে গর্ভপাতের হার এই লবণাক্ত এরিয়ায় বেশি। এটা একটা খুব অন্য ধরনের একটা নিউজ ছিল, যে এটাও একটা খুব মানে এই অঞ্চলের জন্য একটা খুব বিগ থ্রেটফুল একটা নিউজ। তারপর এটাও একটা নিউজ যে আমাদের নদীর স্তর বৃদ্ধি পাচ্ছে, তো ক্রমশ বাড়ছে এটা সক্রিয় বদ্বীপ। আর এই যশোর এরিয়ার উপরে একেবারে ওই যেখান থেকে আপনার গঙ্গাটা শুরু হয়েছে, যে কুষ্টিয়া, এই কুষ্টিয়ার নিচে যে আছে যে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপরে হলো আপনার মাগুরা, তারপরে হলো যে রাজবাড়ী এরিয়া, এইসব এলাকা হলে এটা হলো মানে নিষ্ক্রিয় বদ্বীপ এলাকা। এই নিষ্ক্রিয় বদ্বীপ কেন? কারণ এখানে কিন্তু যেটা হচ্ছে যে এই অঞ্চলটায় কিন্তু আপনার নদী নাব্যতা হারাচ্ছে। যখন নদী
নাব্যতা হারায় তখনই কিন্তু একটা বেসিক একটা কোশ্চেন দেখা দেয়, সেটা হলো যে এখানে বাওরের সৃষ্টি হয়, বাওর সৃষ্টি হয়। নদী নাব্যতা হারাচ্ছে এবং বাওর সৃষ্টি হচ্ছে। বাওর, বাওর মানে হলো যেসব অঞ্চলের, মানে বাওর হলো ওইটা যে নদী হলো যে আপনার নাব্যতা থাকবে না, 8 থেকে 10 ফিট গভীর হবে এবং এখানে স্রোত থাকবে না, এখানে আসলে শৈবাল জন্মে এবং মাছ চাষ করা হয়। এমনও হয় যে মাছ চাষ করা হয় এখানে জাল দিয়ে। তারপরে হলো এখানে শ্যাওলা জন্মে, নদীতে শ্যাওলা, প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মে এবং এখানে কিন্তু নাব্যতা নাই, অর্থাৎ নৌ চলাচল করে না, প্লাস হলো এখানে স্রোতধারা, নদীর স্রোতধারা এখানে থাকে না। তো এইটা হলো নিষ্ক্রিয় বদ্বীপ। এই 5 ধরনের বদ্বীপ বাংলাদেশে দেখা যায়, 5 ধরনের বদ্বীপ দেখা যায়। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কিন্তু সমভূমি অঞ্চলে কিন্তু 5 ধরনের। সমভূমিটা আমি দেখাবো ভূপ্রকৃতির মধ্যেই, যে সমভূমি অঞ্চলে কিন্তু 5 ধরনের। তাহলে 36তমতে আসছে নিষ্ক্রিয় বদ্বীপ, তারপরে আসছে আপনার প্রবাল দ্বীপ। যদি এবার সক্রিয় বদ্বীপ আসে তাহলে কিন্তু আপনার পারতে হবে। এবার হচ্ছে বরেন্দ্র অঞ্চল আসছে, যেটা বরেন্দ্র একটু আগে দেখলাম যে বরেন্দ্র অঞ্চল। আপনি যদি ভূপ্রকৃতি পড়েন তাহলে আলটিমেটলি ওখানে পড়া হয়ে যাবে। আর 35তম বিসিএস একটা প্রশ্ন আসছে যে রাঢ় জনপদ, রাঢ় জনপদ আসছে। রাঢ় জনপদ এটা আসলে দ্বিতীয় অধ্যায়ের মধ্যেও বলা যায়, আবার প্রথম অধ্যায়ের মধ্যে বলা যায়। রাঢ় জনপদ এটা মানে অ্যাবনর্মাল একটা কোশ্চেন ছিল। 35তম বিসিএস এর প্রথম কোশ্চেনই ছিল রাঢ় জনপদ সম্পর্কে। আমি এটা ম্যাপ দিয়ে দেখাইছিলাম, ম্যাপ দিয়ে দেখাইছি যে রাঢ় জনপদটা বাংলাদেশের বাইরে। আমি 35-এ 7-এ তো আমি উঠাই নাই, 35-এ বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমি 143 পেয়েছিলাম, 143। এটা হলো এই যে ম্যাপ দিয়ে লিখছিলাম, সবগুলো প্রশ্নই টাচ করার কারণে নাম্বার বেড়ে গেছিল। সো এই হলো বিষয়। এখন আমি প্রিভিয়াস কোশ্চেন থেকে যেটা অ্যানালাইসিস করা যায় যে আসলে ভৌগোলিক ঝুঁকি এবং ভৌগোলিক যে জিওগ্রাফিক যে স্ট্রেংথ এবং উইকনেস, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের ভৌগোলিক স্ট্রেংথ আর উইকনেস আমি এখানে আলোচনা করি, আর আপনারা লিখে নিন। জিওগ্রাফিক স্ট্রেংথ অ্যান্ড জিওগ্রাফিক উইকনেস। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের পদত্যাগ যাচ্ছে, হারে কি যে আফসোস। এই লোকটা এই উপদেষ্টা পরিষদে আসছে, এটাই তো সবচেয়ে বেশি। কেমন যেন একটা হসপস লেগে যাবে, আল্লাহ জানে। ভালো কিছু হোক দেশটার, দেশটা ভালো কিছু হওয়াটা খুব জরুরি। এত ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা দেশ, এত সম্ভাবনাময় একটা দেশ, ভালো কিছু হওয়াটা খুবই জরুরি। আল্লাহ মাফ করুক। দেখেন আমাদের ভৌগোলিক যে সুবিধাগুলো আছে, ভৌগোলিক সুবিধার মধ্যে অনেকগুলো সুবিধা আছে, একটু আগে আমরা শুনে নেই কী কী সুবিধা আছে। দেখেন ভৌগোলিক সুবিধার মধ্যে আছে আমাদের কিন্তু সবচেয়ে বড় একটা সুবিধা, গতবার আপনারা যখন যে ফরেন মিনিস্টার ছিলেন আগের টেনিউরে, উনি একটা কলাম লিখেছিলেন, অর্থাৎ জাতিসংঘের উদ্দেশ্যে লিখেছিলেন যে আমাদের আসলে আমরা এগোচ্ছি, আমরা পিছিয়ে নাই। ওখানে একটা উদ্ধৃতি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো যে পানি, পর্যাপ্ত পরিমাণে পানির সুবিধা। এবং আমাদের মতো এত বৃষ্টি পানির আধার পৃথিবীর খুব কম দেশে আছে। মিষ্টি পানি, অর্থাৎ আপনি লবণাক্ত পানি থাকলে তো কোনো লাভ নেই, ওটা দিয়ে তো আপনি ফসল উৎপাদন করতে পারবেন না। আপনার ওখানে মানে মিষ্টি পানির যে মাছের উৎস, সেটাও আপনি ওখানে পাবেন না। জীববৈচিত্র্যগত একটা বিষয় আছে। সো মিষ্টি পানির উৎস আমাদের সবচেয়ে বেশি, এটা একটা ফ্যাক্ট। আমাদের এখানে বড় একটা সাগর আছে, বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগর এরিয়া এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক একটা স্ট্রেংথ। আবার এই বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে কিন্তু বিমস্টেক আছে, বিমস্টেক। এবং এই বঙ্গোপসাগরের যে 22,12,12 কিলোমিটার যেটা আয়তন, এবং বাংলাদেশ এখানে প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার
এরিয়া, তার মানে এখানে বলা যায় যে বাংলাদেশ 21 ভাগের 1 ভাগ এই এই সাগরের 21 ভাগের 1 ভাগ অঞ্চল বাংলাদেশের অধীনে। তো এইটা একটা বাংলাদেশের একটা স্ট্রেংথ। আরেকটা হলো যে বাংলাদেশ এমন একটা জায়গা অবস্থিত, সেখান থেকে কিন্তু দেখেন চীন 60 মাইলের মধ্যে চীন, বাংলাদেশ থেকে 27 কিলোমিটার মধ্যে সেখানে হলো আপনার নেপাল এবং ভুটানও বাংলাদেশে খুব নিকটে। তো এটা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক একটা বড় একটা স্ট্রেংথ, যে এই বৃহৎ যে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তবর্তী দেশ এবং চায়না বাংলাদেশের 60 মাইলের মধ্যে অবস্থিত। এরপর হলো বাংলাদেশে কিন্তু কয়েকটা আনুষ্ঠানিকতা আছে, যেমন বিসিআইএম, বিবিআইএন, বিমস্টেক, তারপরে আপটা মানে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট। এই আপটার মধ্যে কিন্তু চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, বাংলাদেশ সবাই আছে। তো সেখানে কিন্তু আপটাও কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা আছে। এবং বিসিএম, বিবিআইএনের একটা বর্ডার লাইনে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ কিন্তু এমন একটা কানেক্টিভিটির মধ্যে অন্তর্ভুক্ত, যেখানে আপনার দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সংযোগকারী একটা অঞ্চল। এবং বাংলাদেশের হলো ভূমি খুবই উর্বর। বাংলাদেশে আরেকটা যদি স্ট্রেংথ বলেন, ভূমি খুব উর্বর। বাংলাদেশে আরও একটা স্ট্রেংথ যদি বলেন, সেখানে হলো যে যেটা বলতে পারেন যে ক্লাইমেট, আবহাওয়া। এই আবহাওয়াটা কিন্তু মানে ফসল উৎপাদনের জন্য খুব উপযোগী। এবং আমাদের এখানে বছর বছর বন্যা হয়, এটা যেমন একটা ঝুঁকি আছে, ঠিক তেমনি এর ফলে যে ভূমির একটা মানে উর্বরতা বৃদ্ধি পায়, এটারও একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এরপর হলো যে নদী মাতৃকতা, প্রচুর নদী আছে আমাদের এখানে, যে নদী মাতৃকতা আমাদের এখানে আলাদা একটা শক্তি বহন করে। এরপর হলো মহিষপান এরিয়া, এবং আমাদের এখানে অগভীর সমুদ্রের পরিমাণটা বেশি, যেখানে এশিয়া মহাদেশের বা বিশ্বের মধ্যে খুব বেশি দেশ না, 7-8টা দেশ তারা মহিষপানের সুবিধা পেয়ে থাকে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তারপরে বলতে পারেন যে এখানে সমভূমির পরিমাণ বেশি, আমাদের এখানে সমভূমির পরিমাণ বেশি, এবং 80 ভাগ সমভূমি এলাকা, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই থাকে না। এরপরে বলতে পারেন যে এখানে বৃহত্তর একটা বাজারের অন্তর্ভুক্ত, আমরা বিশ্বের একটা বাজারের মধ্যে আমরা অবস্থিত। আমাদের দেখেন যে ইউরোপীয় ইউনিয়নের যে জনসংখ্যা, তার চাইতে মানে ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যা সব কিছু মানে সব দেশ মিলিয়ে এখানে 30 থেকে 35 কোটি মানুষ। সেখানে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ, ভারত, মিয়ানমার, এই 4টা দেশ এবং চীন এসব যোগ করলে কিন্তু এখানে 300 কোটি মানুষ, যেটা ইউরোপীয় ইউনিয়নের কয়েক গুণ, অর্থাৎ 10 গুণ জনসংখ্যার মানে হলো বাংলাদেশে। এবং এত বৃহত্তম বাজার, সেই বাজার এরিয়া কিন্তু বাংলাদেশে অবস্থিত। এরপরে হলো যে এখানে বাংলাদেশ পারস্পরিক যে কিছু রিলেশন আছে, সেগুলো সম্পর্কেও একটা সুবিধা লাভ করে। পারস্পরিক রিলেশন দেখেন, চীন, চায়না, ইন্ডিয়া যে কম্পিটিশন, চায়না ইউএসএ কম্পিটিশন, তারপরে হলো ইন্ডিয়া পাকিস্তান একটা ইন্ডিয়া ইউএসএ কম্পিটিশন। এই কম্পিটিশনগুলোর মধ্যে বাংলাদেশ একটা সুবিধা লাভ করে। যেমন দেখেন, বাংলাদেশ কিন্তু গত বছর 2023 সালের বাংলাদেশ কিন্তু একটা প্রজেক্ট ঘোষণা করেছে, যেটা হলো আপনার ইন্দো প্যাসিফিক আউটলুক, যেটা বাংলাদেশ ঘোষণা করেছে। এটা কিন্তু বিআরআই এবং হলো আপনার কারণে, বিআরআই এবং হলো আইপিএস এর কারণে, এই দুইটা বৃহৎ দেশের যে প্রতিযোগিতা, তারা মানে সেটাকে এন্টারটেইন করার জন্যই বাংলাদেশ কিন্তু ইন্দো প্যাসিফিক আউটলুক ঘোষণা করেছে। তো এই রকমের অনেকগুলো সুবিধা বাংলাদেশের আছে। তাহলে আমরা দেখি, প্রথমত যদি বলি, সেটা হলো যে মিষ্টি পানির পর্যাপ্ততা, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক একটা মানে সুবিধা। তা হলো মাটির উর্বরতা, তারপর হলো সমভূমি, যেটা বললাম সমভূমি বেশি, এবং আমাদের এখানে 80 ভাগ সমভূমি অঞ্চল। তারপর হলো যে ভৌগোলিক বৈচিত্র্যতা, এটাও কিন্তু আমাদের একটা সুবিধা। যে বৈচিত্র্যতার মধ্যে এখানে কিন্তু ওই যে ডেল্টা প্ল্যানের যে 6টি অঞ্চল, সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন, 6টি অঞ্চল লিখলেই চলবে। তারপরে হলো যে কৌশলগত যে অবস্থানে আছি আমরা, সেখানে দেখেন নেপাল আমাদের থেকে মাত্র 20 মাইল, যদি আমি মাইলে নেই, ভুটান 50 মাইল, চীন হলো 60 মাইল দূরে, 60 মাইল।
60 মাইল দূরে অবস্থিত হওয়ার কারণে এদের সাথে বাংলাদেশের যে সুবিধাটা বাংলাদেশ নিতে পারবে। তারপরে হলো আঞ্চলিক সুবিধা লাভের সুযোগ। আঞ্চলিক সুবিধা লাভ, আঞ্চলিক সুবিধা লাভ মানে এখানে হলো যে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়ার কানেক্টিভিটি হিসেবে কাজ করতে পারে। কানেক্টিভিটি হিসেবে কাজ করতে পারে। তারপর হলো বৃহত্তর বাজার অঞ্চল। এবং যদি দেখা যায় যে ধরেন বিবিআইএন, তারপরে বিসিআইএম, তারপরে হলো আপনার আপটা, তাহলে মানে বিবিএন যদি বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল এই 4টা দেশ যদি ধরা হয়, তাহলে দেখা যাবে যে এখানে কমপক্ষে 160 কোটি মানুষ, না আরো বেশি, 165 কোটি মানুষ। বিসিআইএম যদি ধরে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার, তাহলে প্রায় 300 কোটি মানুষ এখানে। তারপরে আপটা যদি ধরেন প্রায় 310 কোটি মানুষ। আপটা তো 7টা দেশ সদস্য। তাহলে এই বৃহত্তর বাজার অঞ্চলে কিন্তু বাংলাদেশ অবস্থিত। আবার যদি বিমস্টেক ধরেন, এখানে বিমস্টেক ধরলে সেখানেও বাংলাদেশ, চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এখানেও প্রায় 200 কোটি প্লাস, 200 কোটি এখানে এরিয়ায় অবস্থিত। তারপর হলো যে বৃহৎ শক্তির প্রতিযোগিতার সুবিধা লাভ। এখানে যে বৃহৎ শক্তিবর্গ আছে, বিশেষ করে চায়না ভার্সেস হলো ইন্ডিয়া, তারপর হলো চায়না ভার্সেস ইউএসএ, এদের যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা বাংলাদেশ সুবিধা লাভ করে। দেখা গেছে যে বিআরআই ভার্সেস আইপিএস এর জন্য, আইপিএস এবং এখানে বিআরআই তো জিডিআই, যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ভার্সেস হলো B3W, এই দুইটার কারণেই বাংলাদেশ কিন্তু আইপিও, ইন্দো প্যাসিফিক আউটলুক, বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলুক গ্রহণ করে 2023 সালের যে এপ্রিলে ঘোষণা করেছে, 2023 এপ্রিল, এটা ঘোষণা করতে পেরেছে বৃহৎ শক্তির প্রতিযোগিতার সুবিধা লাভ। তারপরে হলো বঙ্গোপসাগরের সুবিধা লাভ। এবং এই বঙ্গোপসাগরে এখানে 21 ভাগের 1 ভাগ বাংলাদেশ, 1 ভাগ বাংলাদেশের দখলে, বাংলাদেশের অধীনে। আর এখানে কিন্তু প্রচুর খনিজ সম্পদের সম্ভাবনা আছে, নাম্বার 10, জলবায়ুগত বৈচিত্র্যতা। আমাদের সবচেয়ে যে সুবিধাটা, সেটা হলো এখানে চরম ভাব নাই, সমভাবাপন্ন জলবায়ু, সমভাবাপন্ন ও মৌসুমী জলবায়ু, এটা আমাদের জন্য খুব ইতিবাচক। ঠিক আছে, এইগুলো হলো বাংলাদেশের স্ট্রেংথ। আর বাংলাদেশের উইকনেস, এটা 2 দিক থেকে কল্পনা করতে হবে। একটা হলো দুর্যোগের দিক থেকে, আর একটা হলো যে আসলে ভৌগোলিকভাবে কী কী সমস্যার সম্মুখীন হই আমরা। যেমন একটা হলো যে নাম্বার 1, যেটা হলো বিগ গেমের শিকার।
এটা বাংলাদেশ হয়ে থাকে, কারণ এখানে চীনের ইন্টারেস্ট আছে, ভারতের ইন্টারেস্ট আছে, ইউএসের ইন্টারেস্ট আছে, এবং ইউএসের উদ্দেশ্য হলো সামরিক অংশগ্রহণ এটা, আর ভারতের হলো বাণিজ্য বাণিজ্যকে মানে নিয়ন্ত্রণ করা। চীনের বাণিজ্য প্লাস অবকাঠামো শেয়ার বাজার, আর ভারতের হলো বাণিজ্য ব্যাংকিং সেক্টর। এখানে তাদের একটা মানে আকর্ষণের জায়গা। আবার ইউএসএ একটা মানে সামরিক অংশগ্রহণের একটা ইচ্ছা, এবং এই বিগ গেমের শিকার বাংলাদেশ হচ্ছে, যেটা বাংলাদেশকে খুব মানে ভাবিয়ে তুলতেছে। তারপরে হলো যে 2 নম্বর ভারত বেষ্টিত। এক্ষেত্রে ভারতের প্রতি আমাদের বিশেষ করে ভারত বিডি সীমান্ত পৃথিবীর পঞ্চম বৃহত্তর সীমান্ত, এবং এইটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক একটা থ্রেটফুল একটা ইস্যু দুই দেশের মধ্যে। তারপরে হলো যে পানি বন্টন, যেখানে যে বিডিতে প্রবেশ করা 54টি নদীর মধ্যে 53টি নদীর উৎস ভারত, এবং এই পানি বন্টন একটা বড় সমস্যা হয়। বাঁধ নির্মাণ, এবং বিশেষ করে 3টা বাঁধ, যে তিস্তা, ফারাক্কা আর একটা হলো টিপাইমুখ, এই 3টা বাঁধ বাংলাদেশের প্রধান যে নদীগুলো, অর্থাৎ তিস্তা হলো বাংলাদেশের উত্তরবঙ্গের যে প্রধান নদীগুলো, বিশেষ করে করতোয়া ও তিস্তা। তারপরে ফারাক্কা বাঁধ হলো গঙ্গা বা পদ্মা, টিপাইমুখ হলো মেঘনা। এই নদীগুলোর গতিপথকে ব্যাহত করে। তারপরে হলো দুর্যোগ, যেমন বন্যার ঝুঁকিতে বিডি হলো প্রথম। তারপরে হলো সাইক্লোনের ঝুঁকিতে বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে নবম। আর হলো আপনার সমুদ্রের উচ্চতার ঝুঁকিতে বাংলাদেশ দ্বিতীয়, এবং এটা বলছে ওয়ার্ল্ড ব্যাংক 2009 সালে, যে এই ঝুঁকিগুলো বাংলাদেশকে ফেস করতে হচ্ছে, এটা ভৌগোলিক কারণেই হচ্ছে। আর সাইক্লোন এটা তো ফানেল আকৃতির, এই জন্য। নাম্বার 6, সমুদ্র সীমা দ্বন্দ্ব, মানে ফানেল আকৃতির হাওয়ায় বিডি থেকে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, ফানেল আকৃতির হাওয়ায় সমুদ্র সীমা ভোগের জন্য ভারত ও মিয়ানমারের ইচ্ছার উপর নির্ভর করতে হয়। খাদ্য ঘাটতির আশঙ্কা, যেমন সমুদ্রের উচ্চতার ফলে উপকূলে 30% খাদ্য উৎপাদন হ্রাস পায়, উৎপাদন কম হয় আর কি, যেটা হওয়া উচিত সেটা কম হয়। এরপরে হলো বন্যার জন্য হাওর ও চলনবিল অঞ্চল ব্যাহত হয়। এছাড়া
ভৌগোলিক যে মানে দুর্যোগ সংক্রান্ত যেটা আছে ওটা কিন্তু আপনার এখানে বলার দরকার নেই, ওটা পঞ্চম অধ্যায় বললেই চলবে। এখানে যে শীটটা আছে শীটে বিস্তারিত থাকবে, একবার চোখ বললেই দেখবেন আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। এখানে দেখেন ভূপ্রকৃতি, ভূপ্রকৃতি এটা বিষয় যে বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ধরনের। এক টারশিয়ারি যুগের ভূমিরূপ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এবং এটা প্রায় কোটি বছর আগের, 1 থেকে 1.5 কোটি বছর আগের, বছর পূর্বের। এবং এটা 2 ধরনের। এটা ক নম্বরে হলো একটা উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, যেটা হলো আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 5টা জেলা। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যে 3টি জেলা, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3টি জেলা, একটা হলো কক্সবাজার। এখানে যে এদের যে গড় উচ্চতা, সরি এটা দক্ষিণ হবে, দক্ষিণ পূর্বাঞ্চলে, আমি দুঃখিত, দক্ষিণ পূর্বাঞ্চলের 610 মিটার গড় উচ্চতা, 10 মিটার গড় উচ্চতা। এখানে কিন্তু আপনার ওই যে তাজিংডং অবস্থিত, এবং পাহাড় সমূহ এলাকা বা এদের বিবরণ দিলেই হবে শর্টকাট। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, এটা কিন্তু হলো আপনার সিলেট জেলার মধ্যে 3টি জেলা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা। এখানে 5টি জেলা, মানে মোট এই টারশিয়ারি যুগের এখানে 10টি জেলা, যা বাংলাদেশের মোট আয়তনের 12 ভাগ এলাকা। আর এখানে কিন্তু 244 মিটার, যেটা গড় উচ্চতা, যেটা 244 মিটার গড় উচ্চতা, 244 মিটার গড় উচ্চতা। আর এখানে আপনি কিছু এলাকার নাম বললেই চলবে। নাম্বার 2, যেটা হলো প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এটা 25,000 বছর আগের, 25,000 বছর পূর্বের। এবং এখানে বাংলাদেশের মোট আয়তনের 8 ভাগ, 8% এলাকা। আর এখানে 3টে এলাকা, একটা হলো আপনার বরেন্দ্র, আর একটা হলো আপনার মধুপুর ও ভাওয়ালগড়, আর একটা হলো লালমাই পাহাড় কুমিল্লার। এগুলো পিলিতে পড়ছেন, পিলির পড়া। এখানে জাস্ট আমার পিডিএফটা একটা চোখ বোলালেই হয়ে যাবে। আমার যেটা এখানে পড়ার বিষয় সেটা হলো আসলে সমভূমিটা। এরপরে হলো নাম্বার 3 হলো 3 ধরনের, যেটা হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি অঞ্চল, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এবং এই প্লাবন সমভূমি এটা হলো বাংলাদেশের 80% এলাকা,
এবং এটা হলো নদী বিধৌত অঞ্চল। নদী বিধৌত অঞ্চল, এটা খুবই উর্বর, নদী মাতৃক থাকে। আর একটা আমাদের এই নদী ভাঙন, এটা কিন্তু আমাদের একটা বড় উইকনেস, আমাদের ঝুঁকির মধ্যে আর কি, রিস্কের মধ্যে, ভৌগোলিক রিস্কের মধ্যে একটা নদী ভাঙন কিন্তু বড় একটা রিস্ক, নদী মাতৃকতা। আর এই মানে সমভূমি অঞ্চল হলো 5 ধরনের। সমভূমি অঞ্চল 5টি। যদি বলেন 1 নম্বরে, সেটা হলো কুমিল্লা ব্র্যাকেটে ত্রিপুরা, কুমিল্লা অঞ্চলীয় সমভূমি, কুমিল্লা অঞ্চলীয় সমভূমি। এবং এটা হলো ওই কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী সম্পূর্ণটা মিলে। এটা কিন্তু সাধারণত নোয়াখালী বস থাকে, এখানে কুমিল্লা বস। একেবারে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই এরিয়া, ফেনী। নাম্বার 2 যেটা, সেটা হলো আপনার সিলেট অববাহিকা অঞ্চল, সিলেট অববাহিকা। এবং এটা হলো যে হাওড় অঞ্চল যে আছে, হাওড়ের 7টি জেলা, ওই অঞ্চলটা। হাওড় তো জেলা 7টি। সেটা হলো যে সিলেট বিভাগের মধ্যে আছে 4টা, আর নেত্রকোনা, কিশোরগঞ্জ, আর হলো ব্রাহ্মণবাড়িয়া। নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই 7টা। সিলেট বিভাগের 4টি জেলাই, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকার কিশোরগঞ্জ, ময়মনসিংহের নেত্রকোনা, আর কুমিল্লার হলো ব্রাহ্মণবাড়িয়া, এই 7টি জেলা। নাম্বার 3 হলো, সেটা হলো উত্তরবঙ্গের একটা আছে রংপুর, দিনাজপুর অঞ্চল নিয়ে, সেটা হলো পাদদেশীয় পলল সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি। এটা রংপুর, দিনাজপুর এলাকা, রংপুর, দিনাজপুর এলাকা। নাম্বার 4, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি। এই অঞ্চলটা সবচেয়ে বড়, বৃহৎ, এটাই বৃহৎ অঞ্চল, এবং ঢাকা সহ বিশ্ব ব্যাপক অঞ্চলটা এর অন্তর্ভুক্ত। লাস্টে হলো ওই যে উপকূলীয় বা বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, যেটা আপনি দেখলেন একটু আগে যে 5টি সমভূমি, 5টি বদ্বীপ দেখছেন না, এই সব এলাকাটাই হলো প্লাবন সমভূমির, বদ্বীপ সমভূমির অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমি এর পিডিএফটা শেয়ার করবো না। প্রথম অধ্যায় হয়ে গেল। আগামী পরশুদিন ইনশাআল্লাহ আমাদের 2য় অধ্যায় হবে। 2য় এবং 3য় অধ্যায়টা আসলে একই ধরনের অধ্যায়, একটা সংস্কৃতি এবং হলো আর একটা জনসংখ্যা, তো একত্রই এটা দেখানো যাবে। ওখানে কিন্তু কোশ্চেন খুব বেশি না। আমাদের মূল পড়াটা হলো যে 4র্থ, 5ম, 6ষ্ঠ 3টা অধ্যায় মারদাঙ্গা, এবং প্রত্যেকবার এখান থেকে আসে। তো এটা শেষ হয়ে যাবে কাল পরশুদিন ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই।